আসসালামু আলাইকুম। আমরা একটু সাউন্ড ক্লিয়ার করে নেই। সাউন্ড টাউন ঠিক আছে কিনা আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তারা। আসসালামু আলাইকুম। আমরা একটু সাউন্ড ক্লিয়ার করে নেই। সাউন্ড টাউন ঠিক আছে কিনা আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তারা। আচ্ছা, আমরা যারা এই মুহূর্তে আছি একটু আমরা ক্লাসটা শেয়ার দেই। ওকে, আজকে দেখেন গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আপনার সাম্প্রতিক ইউক্রেন সংকট নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ইউক্রেন সংকট এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারি না, এটা আমাদের 44তম বিসিএস প্রিলিমিনারি এবং 43তম যে আপনার বিসিএস লিখিত পরীক্ষা আছে সামনে, উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে গত প্রায় এক বছর ধরে কিন্তু আপনার ইউক্রেন সংকট নিয়ে কথা হচ্ছে। আপনারা যারা 43তম বিসিএস দিয়েছেন তারা একটু খেয়াল করে দেখবেন যে আমার বিসিএস লিখিত যে আন্তর্জাতিক বিষয়গুলি, এখানে কিন্তু আমি গত বছরই আপনার এই ইউক্রেন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এবং ইউক্রেন সংকটের নেপথ্যের যে ঘটনাগুলো আছে এগুলো নিয়েও আমি আলোচনা করছিলাম। সুতরাং এই মুহূর্তে ইউক্রেন সংকটটা হচ্ছে আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি ভাবলাম যে এটা থেকে একটা ক্লাস নিলে খুব ভালো হয়। এজন্য আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, আমরা একটু একটা কাজ করি, সবার আগে আমরা শেয়ার দেই। ওকে, সবার আগে একটু শেয়ার দেই, অনেক বেশি শেয়ার দেই, আপনাদের সবার অনেক কাজে লাগবে। দেখেন, ইউরোপের যে মানচিত্র এটা অনেক বেশি জটিল। বলতে আপনার ইউরোপের দেশগুলো জানেন যে আপনার পুরো ইউরোপের যে আপনার 48টা দেশ এবং কিছু টেরিটরি আছে, এটাকে যদি আমি পুরোটা বসাই দেই, এই টেপটা উঠাইয়া যদি আমরা, এটা কিন্তু পুরো ইউরোপ হয়নি, আমি শুধু রাশিয়া এবং তার পাশের দেশগুলোকে এখানে আমি আনতে চেষ্টা করছি। এই পুরো ইউরোপটাকে যদি আমি এই দিকে বসাই দিই, তাহলে আপনার এই রাশিয়ার যে এশীয় অংশ আছে, অর্থাৎ যেটাকে আমরা সাইবেরিয়া বলি, এই সাইবেরিয়ার পেটের মধ্যে বসে যাবে বা তার থেকে অনেক ছোট হবে ইউরোপ। বাট ইউরোপের কিন্তু আপনার বিশ্ব রাজনীতিতে অনেক বেশি গুরুত্ব, যে কারণে আজকে আমরা এই মানচিত্রটা আঁকতে যে অনেক বেশি সমস্যায় পড়ছি। এখানে আরও অনেক দেশ আছে যেগুলো আমি দেখাতে পারিনি, বাট তারপরেও আজকে আমাদের বিষয় যেহেতু রাশিয়া এবং ইউক্রেন সংকট, তাহলে আজকে আমরা ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন তারা, আবারও বলি, আমরা একটু শেয়ার দেই। ঠিক আছে, শেয়ার দিলে খুব ভালো হবে, আপনাদের এটা কাজে লাগবে। ওকে, তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে ইউক্রেন সংকট এবং ন্যাটোর সাথে যে ইউক্রেনের যে সংঘাত মূলত কী নিয়ে, অথবা রাশিয়া কেন ন্যাটোকে ভয় পায়, অথবা রাশিয়া আসলে ন্যাটোকে কিভাবে দেখে, আমরা আজকে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব এবং আলোচনা করব এখান থেকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, আসলে রাশিয়ার সাথে এই দেশগুলোর আসলে কেমন সম্পর্ক, অথবা পৃথিবীতে রাশিয়ার মিত্র কারা, অথবা পৃথিবীতে ইউএস অথবা ন্যাটোর মিত্র কারা, এইসব বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু আমাদের শেয়ারগুলো হোক, তারপরে আমরা মূল ক্লাসে যাব। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু আসলে আমার পেইড ব্যাচের ক্লাস। এটা হচ্ছে আমার যারা এখানে ভর্তিকৃত স্টুডেন্ট তাদের জন্য। এটা সম্ভবত লেকচার 16, হ্যাঁ লেকচার 16 চলে। যদিও আমাদের মূল লেকচার হয়তো বা 10-11টা হয়েছে, অনেকগুলো লেকচার আমরা ভেঙে নিছি। তো সেই লেকচারটা আজকে আমরা একটু পাবলিক করলাম, যেহেতু এটা সাম্প্রতিক, সবার অনেক কাজে লাগবে এই কারণে। ওকে, আপনারা জানেন যে আমার বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত ব্যাচ শুরু হয়েছে। যারা এই মুহূর্তে সাড়ে ভর্তি চলতেছে, কিন্তু যারা হচ্ছে ভর্তি হতে চান তারা আমার ডেসক্রিপশনে থাকা যে আছে ওখান থেকে দেখতে পারবেন ভর্তি নিয়ম বলে কি। ইতিমধ্যে আমাদের প্রায় 300-র কাছাকাছি স্টুডেন্ট হচ্ছে আমার এখানে ক্লাস করতেছেন বিসিএস প্রিলিমিনারিতে। আর লিখিতর জন্য ব্যাচ আমি আজকে কেবল শুরু করলাম, মাত্র 1 ঘন্টা আগে শুরু করছি, এটা কিন্তু এখনও শুরু হয়নি। তো আজকে আমরা যৌথভাবে আলোচনা করব প্রিলিমিনারি এবং লিখিত নিয়ে। তাহলে আপনারা মোটামুটি উপস্থিতি আমাদের এখন ভালো, আমরা মনে হয় শুরু করতে পারি। তবে তার আগে আমাদের একটু যেতে হবে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আবারও বলি, এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছে তারা কোথা থেকে যুক্ত হচ্ছে আমি একটু দ্রুত আলোচনা করি, ঠিক আছে? কে কোথা থেকে আমরা দেখছি, আমরা পারলে এটা কি সুবিধা হবে, আমাদের আরও অনেকে নোটিফিকেশনটা পাবেন। তো
তো আপনারা কয়েকটা কাজ করতে পারেন, প্রত্যেকে জেলার নাম লিখতে পারেন, অথবা অবস্থান কোথা থেকে লিখতেছেন এটা লিখতে পারেন, অথবা আপনাদের প্রতিষ্ঠানের নাম বলতে পারেন। ওকে, তাহলে আপনারা একটু, আমরা শুরু করার আগে কয়েকটা একটু কমেন্ট করলে ভালো হয়। সবাই একটু কমেন্ট করি আমরা কে কোথা থেকে যুক্ত আছি। আচ্ছা, শহীদুল ইসলাম শাহিদ বলছে পাবনা থেকে, শিমুল চাকমা বলছে চট্টগ্রাম থেকে, মেঘনুর নওগাঁ থেকে। আচ্ছা, আরও একটু কমেন্ট চাই, আপনারা কে কোথা থেকে যুক্ত, আমরা দ্রুত একটু কমেন্ট করি। আচ্ছা, রেশমা আক্তার মাদারীপুর থেকে, নাহিদ উদ্দিন নাহিদ বলছেন কক্সবাজার থেকে। আচ্ছা, আরও যারা যুক্ত হচ্ছে এই মুহূর্তে সবাই একটু কমেন্ট করি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাছে আমি কয়েকটা কোশ্চেন করি, আপনারা একটু অ্যান্সার দিবেন তাহলে ভালো হয়। আচ্ছা বলেন তো, আমি এই বিষয়গুলো কিন্তু আমাদের বারবার লাগবে, ঠিক আছে? ক্রিমিয়া। আচ্ছা, ক্রিমিয়া একটা ভূখণ্ডের নাম, আপনারা জানেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশলগত একটা গুরুত্বপূর্ণ ভূখণ্ডের নাম। এই ক্রিমিয়া বর্তমানে কার অংশ? আমি কিন্তু লেকচারে যাইনি, আপনাদের শুধু প্রশ্ন করবো, আপনার অ্যান্সার দেন, দেখি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্রিমিয়া বর্তমানে কার অংশ? ক্রিমিয়া বা ক্রাইমিয়া যাই বলেন না কেন। আচ্ছা, ক্রিমিয়া বর্তমানে কার অংশ? ক্রিমিয়া বর্তমানে কার অংশ? ক্রিমিয়া বর্তমানে কোন দেশের অধীনে? আচ্ছা, অনেকে বলতেছে রাশিয়া। আচ্ছা, ক্রিমিয়া বর্তমানে কার অংশ? আচ্ছা, আমি কমেন্টগুলো ঠিকভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তার আগে আপনারা একটু কাজ করবেন যে আপনারা লাইক দিবেন কিন্তু, হ্যাঁ, ক্লাসটা একটু লাইক দিয়ে রাখেন, তারপরে শেয়ার তো অবশ্যই দিবেন। আচ্ছা, বিপ্লব হোসেন বলছে রাশিয়া, রিয়াদ তালুকদার রাশিয়া। আচ্ছা, ক্রিমিয়া বর্তমানে রাশিয়ার অধীনে, হ্যাঁ এটা সত্য। আচ্ছা, আপনারা বলেন তো, রাশিয়া আর তুরস্ক, রাশিয়া তুরস্ক ইউক্রেন, এর মাঝখানে কিন্তু আপনার দুইটা সাগর আছে, এটাও আমাদের বুঝতে হবে, কারণ এখানকার রাজনীতি বুঝতে হলে আমাকে এই দুইটা বিষয় বুঝতে হবে। বলেন তো, রাশিয়া ইউক্রেন এবং হচ্ছে আপনার তুরস্ক, এর মাঝখানে যে সাগরটা আছে সেই সাগর দুইটার নাম কি? দুইটা সাগর এখানে। আচ্ছা, এর একটা হলো ব্ল্যাক সি, দেখেন এটা দেখেন, ব্ল্যাক সি, যার অর্থ হচ্ছে আপনার কৃষ্ণ সাগর। ওকে, আর একটা সাগর আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনার, এটা হলো ক্রিমিয়া। আর এইখানে একটা ছোট সাগর আছে, এই সাগরটার নাম হলো আজব সি, সি অফ আজব বা আজব সাগর। ওকে, এখানে দুইটা সাগর আছে, একটা হলো ব্ল্যাক সি আর একটা হলো আজব সি। ওকে, আচ্ছা, এটা হলো তুরস্ক, এটা হচ্ছে ব্ল্যাক সি, এটা হলো আজব সি, আর মাঝখানে যে রাষ্ট্রটা এইটা হলো এটা হলো আপনার ইউক্রেন। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে ইউক্রেন, ঠিক আছে? আর রাশিয়াকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ম্যাপে, এই যে বিশাল একটা রাষ্ট্র, এটা হচ্ছে আপনার রাশিয়া। তাহলে আজকে আমরা আলোচনা করব ইউক্রেন সংকট এবং রাশিয়া সম্পর্কে, এবং এখানকার যে ন্যাটো জোটের যে তৎপরতা, এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমাকে একটু ভৌগোলিক বিষয়গুলো দেখতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা যুক্ত আছি প্রায় 100-200 কাছাকাছি। আচ্ছা, একজন বলছে কাস্পিয়ান সাগর। আচ্ছা, এখানে একটা কথা আছে, কাস্পিয়ান সাগর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক সি, আর এটা হলো আপনার আজব সাগর, আর এইটা হলো কাস্পিয়ান সাগর। আসলে কাস্পিয়ান সাগর কোনো সাগর না, কাস্পিয়ান সাগর হচ্ছে মূলত একটা হ্রদ। দেখেন, এটা রাশিয়া, এটা হচ্ছে ককেশাস অঞ্চল। ওকে, আর এইখানে যে হ্রদটা আছে বিশাল, এটার নাম হচ্ছে আপনার কাস্পিয়ান হ্রদ। এর তীরবর্তী দেশ প্রায় 6টা। ওকে, বাট কাস্পিয়ান হ্রদ কিন্তু কোনো সাগর না, বুঝতে হবে এটা একটা লবণাক্ত হ্রদ, ঠিক আছে? এটা এত বড় হ্রদ যেটাকে সাগর নামে ডাকা হয়, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে রাশিয়ার উত্তরে যে সাগরটা আছে বিশাল করে আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কি বলুন তো? উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। কি মহাসাগর? আর্কটিক মহাসাগর। ওকে, মহাসাগর, আচ্ছা, আর্কটিক মহাসাগর। আর এই দিকে আসলে রাশিয়ার, যদি আমি পশ্চিম দিকে আসি, পূর্ব দিকে আসি, তাহলে এই দিকে দেখেন জাপান, আর এইদিকে হচ্ছে আপনার এখানে কামচাটকা নাকি যেন বলে এটাকে,
আর এইদিকে হচ্ছে ভ্লাদিভস্টক, রাশিয়ার পূর্ব দিকের বন্দরের নাম হচ্ছে কি ভ্লাদিভস্টক। ওকে, এর তীরবর্তী যে এইদিকে সাগরটা আছে এটার নাম হলো আপনার জাপান সাগর এবং প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। ওকে, এইদিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর। বাট দেখেন, আবার যদি আমি এই দিকে আসি, দেখেন এটা হচ্ছে আপনার রাশিয়ার পাশে, এই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। ওকে, রাশিয়ার পাশে পূর্ব এই যে পশ্চিম দিকের বৃহত্তম বন্দর রাশিয়ার হচ্ছে আপনার সেন্ট পিটার্সবার্গ। এই সেন্ট পিটার্সবার্গ যেই সাগরের তীরে অবস্থিত, এটা কিন্তু সমুদ্র বন্দর। ওকে, এটার নাম হচ্ছে আপনার এই যে সাগরটা দেখতে পাচ্ছেন আপনার ছোট করে, এটার নাম হচ্ছে গালফ অফ ফিনল্যান্ড অথবা ফিনল্যান্ড উপসাগর। এটার নাম হচ্ছে আপনার ফিনল্যান্ড উপসাগর। এই ফিনল্যান্ডের নামে বুঝতে হবে, এটা হচ্ছে ফিনল্যান্ড উপসাগর। ওকে, আর এই দিকে যে আপনার দেখেন এটা হচ্ছে এস্তোনিয়া, এটা হচ্ছে লিথুনিয়া, এটা হচ্ছে লাটভিয়া। এই এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া এর পাশে যে সাগরটা আছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে আপনার বাল্টিক সাগর। কি সাগর? বাল্টিক সাগর। আচ্ছা, আর এই যে সাগরটা দেখতে পাচ্ছেন আপনারা ডেনমার্কের পাশে, জার্মানির পাশে অথবা নেদারল্যান্ড, বেলজিয়ামের পাশে, এই দিকে যে সাগরটা আছে এখান থেকে, এটার নাম হলো উত্তর সাগর। উত্তর সাগর। আর সামগ্রিকভাবে এই যে সাগরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সাগরগুলো অথবা এর পার্শ্ববর্তী যে বিশাল অঞ্চলটা, এটাকে সামগ্রিকভাবে বলা হয় হচ্ছে আপনার কি বলেন তো, উত্তর আটলান্টিক। কি বলা হয়? উত্তর আটলান্টিক মহাসাগর। ওকে, আর ঠিক এর অপর প্রান্তে গেলে যে রাষ্ট্র, একটা হচ্ছে আপনার কানাডা, একটা হচ্ছে ইউএসএ। আমি এত কথা বলতেছি, এর অর্থ হচ্ছে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তাই কারণ আপনাকে রাশিয়ার যদি ভূ রাজনীতি বুঝতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে রাশিয়ার অবস্থানটা কোথায় মূলত। ওকে, এখন দেখেন পৃথিবীর তিনটা বৃহত্তম মহাসাগর, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এইদিকে হচ্ছে আর্কটিক মহাসাগর, আর এই পাশে আসলে সামগ্রিকভাবে সাগরটা সেটা হচ্ছে আপনার উত্তর আটলান্টিক মহাসাগর। অর্থাৎ রাশিয়া একই সাথে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। তাহলে বুঝতে পারছেন রাশিয়ার এই যে ভৌগোলিক অবস্থানটা, এবং রাশিয়া কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র, কিন্তু এর আয়তন কিন্তু আপনার 1,70,00,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রটার নাম হচ্ছে কানাডা। এটি কিন্তু পৃথিবীতে খুব মাত্র 99 লক্ষ সামথিং বর্গ কিলোমিটার, অর্থাৎ আপনার রাশিয়ার প্রায় অর্ধেক। অথচ রাশিয়া এত বড় একটা বৃহত্তম রাষ্ট্র হওয়ার পরেও রাশিয়ার কিছু ব্যাপার আছে। এর মধ্যে একটা আপনারা বুঝতে পারছেন রাশিয়ার অবস্থানটা কোথায়। রাশিয়ার অবস্থানটা হচ্ছে পৃথিবীর প্রায় উত্তর ভাগে, অর্থাৎ রাশিয়ার মধ্যভাগ দিয়ে উপরের দিকে গেলে যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার মূলত উত্তর মেরু অঞ্চল, অর্থাৎ মেরুরেখার উত্তরে পড়ছে বেশিরভাগ অঞ্চল। যে কারণে রাশিয়ার পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল দেখেন খেয়াল করে, এইদিকে পূর্বাঞ্চল, এইদিকে উত্তর অঞ্চল, এইদিকে হচ্ছে পশ্চিমাঞ্চল। এই প্রায় তিন দিকে যে আপনার সমুদ্র আছে, অর্থাৎ আটলান্টিক, আর্কটিক, প্রশান্ত মহাসাগর, এর তীরবর্তী যে এইগুলো আছে আপনার পড়ে গেছে। আচ্ছা, আপনাদের শুনতে সমস্যা হচ্ছে কিনা? ইয়ে পড়ে গেছিল। ওকে, তাহলে এর তীরবর্তী যে অঞ্চলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটা কিন্তু মূলত হচ্ছে আপনার একসময় শীতকালে, বিশেষ করে শীতকালে কিন্তু আপনার এক ধরনের বরফ হয়ে যায়। ওকে, এটা একটা বিষয়। তবে আমি এই কথাগুলো কেন বললাম, দেখেন রাশিয়া কেন্দ্রিক যে যুদ্ধগুলো হয়েছে আপনারা দেখবেন, যেমন দেখেন জাপানের সাথে রাশিয়ার যে যুদ্ধটা হয়েছে 1905-06 সালে, যেটাকে রুশ জাপান যুদ্ধ বলে, এটা কিন্তু আপনার এই যে ভ্লাদিভস্টক বন্দর দেখেন জাপান সাগরের তীরে, চীন, রাশিয়া, জাপান, এইদিকে হচ্ছে 2 কোরিয়া, এর তীরবর্তী রাশিয়ার সর্ববৃহৎ বন্দর হচ্ছে আপনার ভ্লাদিভস্টক। কিন্তু এই ভ্লাদিভস্টক কিন্তু আপনার শীতকালে কি হয়, জমে যায়, তাই না? ঠিক তেমনই করে আর্কটিক মহাসাগরের তীরবর্তী বন্দরগুলোও শীতকালে জমে যায়। ঠিক তেমনই করে হচ্ছে আপনার এই বাল্টিক সাগর অঞ্চলটাও শীতকালে জমে যায়। সুতরাং রাশিয়া কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলেও সে কিন্তু তার বন্দর সুবিধা পায় না। সো একে ইউজ করতে হয় 2টা বন্দর, যেটা হচ্ছে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ভূমধ্যসাগর, বুঝতেই পারছেন। আটলান্টিকে বের হতে হলে রাশিয়াকে অবশ্যই এই দিকটাকে বের হতে হবে। এই রাশিয়ার এই দিকটা দেখেন, এই দিকটা হচ্ছে আপনার ব্ল্যাক সি। ওকে, ব্ল্যাক সি। আর এই দিকটা আসলে হচ্ছে আপনার এইটা দেখেন, এটা হচ্ছে আজব সাগর। এটার নাম হচ্ছে কি? আজব সাগর। ওকে, ব্ল্যাক সি এবং আজব সাগর,
এই দুইটা জায়গা দিয়েই হচ্ছে রাশিয়াকে শুধুমাত্র বের হতে হয়। যদিও সেন্ট পিটার্সবার্গ একটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, বাট এটা কিন্তু শীতকালে শুকিয়ে যায় রাশিয়ার। ওকে, সো রাশিয়া কিন্তু আপনার অনেক দিক থেকে হচ্ছে আপনার এই তুরস্ক এবং ইউক্রেনকে ইউজ করা রাশিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা আসবো তাহলে ইউক্রেন সংকটটা আসলে কী কারণে, অথবা এই যে এই দিকটা একটা জায়গা আছে দেখেন, এটা নাম হচ্ছে ইউক্রেনের ক্রিমিয়া। এই ক্রিমিয়া জায়গাটা কেন রাশিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বর্তমান যে আপনার সংকটটা সেটা আসলে কিভাবে শুরু, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আসবো গোড়ার কথায়। গোড়ার কথাটা হচ্ছে আপনার, আমরা জানি সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানে কিন্তু আপনার রাশিয়া একটা বিপ্লব হয়। সেই বিপ্লবের নাম হচ্ছে আপনার রুশ বিপ্লব, তাই না? এই রুশ বিপ্লবের আবার দুইটা পর্ব আপনারা জানেন, এইসব ঘটনা আমরা জানি, পুরনো কথা। আচ্ছা, আমরা জানি যে রাশিয়ার যে বিপ্লবের মেইন নেতা সে হচ্ছে আপনার ভ্লাদিমির ইলিচ লেনিন, তাই না? আচ্ছা, লেনিনের নেতৃত্বে হচ্ছে আপনার রাশিয়ায় গঠিত হয়ে হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ রাশিয়ার সাথে পার্শ্ববর্তী দেশগুলো মিলে গঠিত হয়েছে আপনার সোভিয়েত ইউনিয়ন। এখন দেখেন, সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় যেই রাষ্ট্রগুলো নিয়ে, সে রাষ্ট্রগুলো আপনারা প্রায় দেখতে পাচ্ছেন রাশিয়ার পার্শ্ববর্তী এই রাষ্ট্রগুলো। এর মধ্যে কী কী আছে দেখেন, এটা হচ্ছে এস্তোনিয়া, এটা হচ্ছে লিথুয়ানিয়া, এটা হচ্ছে লাটভিয়া, ঠিক আছে? এইটা হলো বেলারুশ, একটু লিখে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে ইউক্রেন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এইদিকে তো আপনার আরও কয়েকটা রাষ্ট্র আছে আপনার, যেমন আজারবাইজান, আর্মেনিয়া, ঠিক আছে? এইগুলো আছে। এইদিকে আসলে বিশাল কাজাখস্তান, আর এইদিকে হচ্ছে আপনার আরও কয়েকটি স্থান আছে, যেমন উজবেকিস্তান, তাজিকিস্তান, বুঝতেই পারছেন। এগুলো নিয়ে হচ্ছে আপনার গঠিত হয় কি সোভিয়েত ইউনিয়ন। এখন আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু আপনার সবথেকে বেশি কারিশমা দেখায় যে রাষ্ট্র, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর হচ্ছে রাশিয়া। বিশেষ করে হচ্ছে আপনার যেটা হচ্ছে আকার যুদ্ধ, ঠিক আছে? আকার যুদ্ধে সবচেয়ে বেশি কারিশমা দেখায় কে? আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই না? বিশেষ করে জাপানের উপর পারমাণবিক বোম ফেলেই হচ্ছে আপনার বিশ্বকে তাক লাগিয়ে দেয়। ঠিক তেমনই করে হচ্ছে আপনার স্থল যুদ্ধে কিন্তু হচ্ছে রাশিয়া কিন্তু আপনার ইউরোপের অন্যতম বৃহত্তম শক্তি জার্মানি, এই যে আমরা দেখতে পাচ্ছি জার্মানি, এই জার্মানিকে পরাজিত করে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের যে মেইন অক্ষ শক্তি জার্মানি, সেই জার্মানিকে রাশিয়া কিন্তু হারিয়ে দেয় স্থল যুদ্ধে। সো বোঝাই গেল রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে দুইটি সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে? এবং এই দুইটা শক্তির উদ্ভবের ফলে কিন্তু আপনার এর আগের দুইটা বৃহত্তম শক্তি কিন্তু আপনার আস্তে আস্তে করে স্তিমিত হয়। এর মধ্যে একটা হচ্ছে আপনার ব্রিটিশরা, একটা হচ্ছে ফ্রান্স, একটা হচ্ছে জার্মানি, আর একটা হচ্ছে তুরস্ক। এই শক্তিগুলো কিন্তু আস্তে আস্তে করে স্তিমিত হয়ে যায় এবং এই দুইটা শক্তির উত্থান হয়। এবং আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এসেই কিন্তু আপনার এই দুইটা শক্তি এক প্রকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এবং আমরা জানি যে আন্তর্জাতিক তত্ত্বে একটা কথা আছে, যেটা হচ্ছে আপনার যে চিরস্থায়ী মিত্র শত্রু, তাই না? কেউ কিন্তু চিরস্থায়ী শত্রু না, কেউ চিরস্থায়ী মিত্রও না। অর্থাৎ এই যে মাত্র যুদ্ধ করলে একসাথে কাঁধে কাঁধ মিলে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারাই কিন্তু আবার দুইটা বৃহত্তম দ্বন্দ্বে জড়িয়ে পড়লো। সেটা হচ্ছে আপনার পুঁজিবাদ বনাম কিসের দ্বন্দ্ব বলুন তো? পুঁজিবাদ বনাম হচ্ছে আপনার সমাজতন্ত্রের দ্বন্দ্ব, তাই না? সেই দ্বন্দ্বে এসে হচ্ছে আপনার রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে হচ্ছে আপনার সমাজতন্ত্র আসলো, তাই না? ঠিক তেমনই করে হচ্ছে আপনার পশ্চিম ইউরোপে আমেরিকার নেতৃত্বে হচ্ছে আপনার বিভিন্ন দেশে হচ্ছে আপনার কী আসলো? পুঁজিবাদিয়া হলো। সুতরাং এই অংশে শুরু হলো দুইটা দ্বন্দ্ব, একটা হচ্ছে সমাজতন্ত্র বনাম পুঁজিবাদের দ্বন্দ্ব, ঠিক আছে? সেই দ্বন্দ্বে এসে আপনারা জানেন যে সাবেক কিছু রাষ্ট্র, যেগুলো হচ্ছে আপনার সাবেক ছিল আর কি, যেগুলো হচ্ছে আপনার অটোম্যান সাম্রাজ্য ছিল, অটোম্যান। ওকে, সেই অটোম্যান সাম্রাজ্য বলতে বর্তমান তুরস্ক, গ্রিস এবং হচ্ছে এই বলকান অঞ্চলটাকে বোঝায়। ওকে, এখন আপনারা জানেন যে এই যে বলকান অঞ্চলটা অথবা অটোম্যান সাম্রাজ্য, এই অটোম্যান সাম্রাজ্য কিন্তু আপনার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয় যুদ্ধে কিন্তু আপনার এটা কিন্তু জার্মানির পক্ষ অবলম্বন করে, তাই না? এখন এখানে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এই দিকটা এসে যখন হচ্ছে আপনার এই দুইটা দেশ দ্বন্দ্বে জড়িয়ে পড়লো, তখন কিন্তু আপনার ন্যাটো ভার্সেস ওয়ারশ-প্যাক্ট হচ্ছে আপনার এই সোভিয়েত ইউনিয়ন পন্থী দেশগুলো মিলে গঠন করলো কি? ওয়ারশ-প্যাক্ট। ওকে, এই ওয়ারশ-প্যাক্টে কিন্তু আপনার এই দিকের অনেক দেশ জড়িয়ে পড়লো। তবে যুক্তরাষ্ট্র যেখানে এসে সফল, সেটি হচ্ছে আপনার গ্রিস এবং তুরস্ক। এখানে কিন্তু তারা সাহায্য দিয়ে এই দুইটা দেশকে কিন্তু তার কবজায় নিয়ে নিল। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই দুইটা দেশকে, এই যে মার্শাল প্ল্যান না কি যেন বলে, একটা হচ্ছে মার্শাল প্ল্যান, আর একটা হচ্ছে কি যেন, দুইটা দ্বন্দ্ব আছে, দুইটা তত্ত্ব আছে মার্কিন। এর মাধ্যমে হচ্ছে আপনার তুরস্ক এবং গ্রিসকে তার দলে নিয়ে নিল। কে দলে নিয়ে নিল?
এটা হচ্ছে ন্যাটো। ওকে, এখন আমরা জানি যে এই যে ন্যাটো এবং ওয়ার্স প্যাক্ট এটার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে আমরা বলি হচ্ছে আপনার কি কোল্ড ওয়ার। ওকে, এখন ইউক্রেনটা কীভাবে আসলো দেখেন, আমরা জানি যে 1991 সালে এই যে আপনার দুইটা বৃহত্তম শক্তি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং ন্যাটো, এই ন্যাটোর কাছে কিন্তু অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু এক পর্যায়ে মার্কিন স্বতন্ত্রের কাছে অথবা পশ্চিম ইউরোপের কাছে কিন্তু আপনার রাশিয়ার মানে বর্তমান রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের কী হলো, পরাজয় হলো। এবং আমরা জানি যে এই দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে ভেঙে পৃথিবী অনেকটা এক মেরুর দিকে গেল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যাটো, এই ন্যাটো কিন্তু ক্রমশ আরও বেশি পাওয়ারফুল হয়ে গেল, তাই না? এবং দেখেন যে এখন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ভেঙে যাওয়ার ফলে হচ্ছে আপনার বেরিয়ে গেলো কারা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, বেলারুশ, ইউক্রেন, ঠিক আছে। এইদিকে যে আপনার এইদিকে যে এই রাষ্ট্রগুলো আছে আপনার কি বলে এটাকে, ককেশাস অঞ্চলের দেশগুলা, এইদিকে হচ্ছে আপনার মধ্য এশিয়ার দেশগুলো, এরা হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে গেল, তাই না? কিন্তু বেরিয়ে গেলেও কিন্তু আপনার এখানকার অনেক দেশ কিন্তু আপনার এই সোভিয়েত বলয় থেকে মুক্ত হতে পারে নাই। তার মধ্যে দেখেন যে তার মধ্যে উল্লেখযোগ্য একটা রাষ্ট্র হচ্ছে আপনার ইউক্রেন। তাহলে এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার ইউক্রেন। তাহলে রাশিয়া থেকে পৃথক হয়ে গেলেও কিন্তু আপনার ইউক্রেন কিন্তু আপনার এখান থেকে সোভিয়েত বলয় থেকে মুক্ত হতে পারলো না। এর একটা বড় কারণটা হলো দেখেন, এই যে ইউক্রেন রাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনারা দেখবেন যে খেয়াল করে রাশিয়ার অথবা সোভিয়েত ইউনিয়নের যতগুলো বড় নেতা গেছে এদের কিন্তু অনেকের জন্ম কিন্তু আপনার ইউক্রেনে। যেমন যদি বলি আমরা 60-এর দশকে হচ্ছে আপনার অথবা বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ চলে তখন কিন্তু আপনার এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতার নাম হচ্ছে আপনার লিওনিড ব্রেজনেভ। এই লিওনিড ব্রেজনেভ কিন্তু আপনার ইউক্রেনে জন্মগ্রহণ করছে, তার মানে বুঝতেই পারছেন। এবং এখানে কিন্তু আপনার অনেকগুলো রাশিয়ার যে আমরা কয়েকজন নেতাকে চিনি, নিকিতা ক্রুশচেভ সহ অমুক তমুক, এদের কিন্তু প্রত্যেকের জন্ম কিন্তু আপনার ইউক্রেনে। সো বুঝতেই পারছেন ইউক্রেনের সাথে রাশিয়ার সম্পর্কটা কিন্তু আপনার অঙ্গাঙ্গিভাবে। এর একটা বড় কারণটা হচ্ছে আপনার ইউক্রেনের জাতিগত দিক থেকে একটা বিশাল অংশ হচ্ছে আপনার রুশ। এই দিকটা বিশেষ করে ইউক্রেনের পূর্ব অংশটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার রুশ জাতিগোষ্ঠী বেশি। এখন রুশ হচ্ছে আপনার রাশিয়ার মেইন জাতিগোষ্ঠী, আপনারা বুঝতে পারছেন। তার মানে 91 সালে ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হলেও সোভিয়েত বলয় থেকে মুক্ত হতে পারে নাই, ঠিক আছে। এখন দেখেন ইউক্রেনকে বলা হয়, দেখেন এটা হচ্ছে রাশিয়া, তাই না? আচ্ছা, ইউক্রেনকে বলা হয় হচ্ছে আপনার লিটল রাশিয়া, বুঝতেই পারছেন। দেখেন ইউক্রেনকে কি বলা হয়, আর এক নামে বলা হয় লিটল রাশিয়া, মানে রাশিয়া যেরকম ইউক্রেন ঠিক সেরকম। এবং রাশিয়া কিন্তু মূলত ইউক্রেনকে তার পিছনের বাড়ির প্রতিবেশী হিসেবেই দেখে, তার মানে ঘনিষ্ঠ প্রতিবেশী, তার সাথে দহরম মহরম থাকতে পারে। তার মানে ইউক্রেনকে বলা হয় কি লিটল রাশিয়া বা ছোট রাশিয়া। আবার দেখেন যে পাশের দেশ, এটা রাশিয়া, এটা হচ্ছে ইউক্রেন, মাঝখানের রাষ্ট্রের নাম হচ্ছে আপনার বেলারুশ, বুঝছেন তো? এই বেলারুশকে বলা হয় হোয়াইট রাশিয়া। তার মানে বুঝতেই পারছেন রাশিয়ার সাথে যদিও এখন অনেক রাষ্ট্র অন্যদিকে গেলেও এই বেলারুশ, ইউক্রেন আর এই যে রাষ্ট্র দেখতে হচ্ছে আপনার বিশাল করে কাজাখস্তান, এই তিনটা রাষ্ট্রের সাথে কিন্তু আপনার রাশিয়ার সম্পর্ক রয়ে গেছে, সেটা অনেক ধরনের সম্পর্ক, ঠিক আছে। সেটা আমি একটু আলোচনা করি, দেখেন এটা একটু পরে আলোচনা করবো কাজাখস্তান। তাহলে বুঝতেই পারছেন ইউক্রেনকে বলা হয় লিটল রাশিয়া আর বেলারুশকে বলা হয় হচ্ছে আপনার কি হোয়াইট রাশিয়া। এর একটা কারণও আছে, দেখেন এটা রাশিয়ার সব কিছু সংস্কৃতির সব কিছু সেম প্রায়, আর অন্যদিকে বেলারুশের জাতিগোষ্ঠী হচ্ছে আপনার রুশ, ভাষাও হচ্ছে আপনার রুশ। সো এই দুইটা রাষ্ট্র কিন্তু প্রভাব বলা থেকে মুক্ত হতে পারে নাই, আমরা বুঝতে কি না। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনার কাজাখস্তান। দেখেন কাজাখস্তানে 1984 দিকে হচ্ছে ক্ষমতায় আসে একজন প্রধানমন্ত্রী, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন থাকতে কিন্তু আপনার কাজাখস্তানে ক্ষমতায় আসে একজন ব্যক্তি যার নাম হলো নূর সুলতান নাজারবায়েভ। নাম হচ্ছে কি, তিনি একজন কমিউনিস্ট নেতা, নাম হচ্ছে আপনার নূর সুলতান নাজারবায়েভ, ঠিক আছে। এবং সেই সময় থেকে কিন্তু আপনার ভ্লাদিমির পুতিন কিন্তু রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তা, বুঝছেন তো। এবং তখন থেকে হচ্ছে আপনার এই নূর সুলতান নাজারবায়েভের সাথে হচ্ছে আপনার এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক তখন থেকেই ছিল। বাট 91 সালে যখন হচ্ছে আপনার সোভিয়েত রাশিয়া ভেঙে যায় এবং সেখান থেকে কাজাখস্তান আলাদা হয়ে যায়, এই আলাদা হলেই কিন্তু আপনার এই কাজাখস্তানের প্রেসিডেন্ট হন হচ্ছে আপনার এই নূর সুলতান নাজারবায়েভ, ওকে। এবং তিনি কিন্তু 91 সাল থেকে 2019 সাল পর্যন্ত একটানা কাজাখস্তানের ছিল রাষ্ট্রপতি। এখন বুঝতেই পারছেন সে
সোভিয়েত রাশিয়া থাকা অবস্থায় ছিল কাজাখস্তানের প্রধানমন্ত্রী, সে একজন কমিউনিস্ট নেতা, অর্থাৎ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আপনার কাজাখস্তানে এই নাজারবায়েভ রয়ে গেছে 2019 সাল পর্যন্ত। আমরা বুঝছি কিনা? এখন দেখেন যে 2019 সালে ওনার বয়স শেষ হয়ে গেছে প্রায়, মানে বয়স 90+ হয়ে গেছে। সুতরাং সে হচ্ছে তারই একজন উত্তরসূরিকে বসিয়ে হচ্ছে এখানে ক্ষমতায় বসান, যে হচ্ছে এই যে কয়েকদিন আগে পদত্যাগ করলো। ওকে, এখন দেখেন যে তার মানে এই রাষ্ট্রটা কিন্তু আপনার সোভিয়েত রাশিয়ার প্রভাব এখনও রয়ে গেছে, অর্থাৎ ভ্লাদিমির পুতিনের প্রভাব রয়ে গেছে কোথায়? কাজাখস্তানে। কিন্তু এইখানে এসে সংকটটা হচ্ছে আপনার ইউক্রেনে। দেখেন ইউক্রেন সংকট কিভাবে আসলে শুরু হলো, অথবা রাশিয়ার সাথে ইউক্রেনের সম্পর্ক কেন খারাপ হলো, এর পেছনে একটু যাই আমরা। দেখেন যখন হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, অর্থাৎ ন্যাটো জোটের সাথে রাশিয়ার তখন এক ধরনের মুখে কথা হয় কিন্তু চুক্তি হয় না। সেটা হচ্ছে রাশিয়াকে আমেরিকা যুক্তরাষ্ট্র আশ্বস্ত করে যে পূর্ব ইউরোপের দিকে, পূর্ব ইউরোপ মানে হচ্ছে এই রাষ্ট্রগুলো যেগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছে, এই রাষ্ট্রগুলো দেখছেন আপনারা, এই রাষ্ট্রগুলোই মূলত ন্যাটো তার সম্প্রসারণ করবে না। ন্যাটো কী করবে না? সম্প্রসারণ করবে না। এই বলে হচ্ছে আপনার সোভিয়েত রাশিয়াকে প্রতিশ্রুতি দেয় হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে রাশিয়ার একেবারে নাকের ডগায় 3টা রাষ্ট্র, সেটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র, একটা হচ্ছে এস্তোনিয়া, একটা হচ্ছে লাটভিয়া, একটা হচ্ছে লিথুনিয়া। এটা হচ্ছে বাল্টিক সাগরের তীরবর্তী রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র 3টা, এই 3টা রাষ্ট্র হচ্ছে আপনার কিন্তু ন্যাটো জোটে যোগ দেয়। সো এটা কিন্তু রাশিয়ার জন্য এক ধরনের হুমকি। এটা কিন্তু 90-এর দশকের পরে এসে আস্তে আস্তে করে এরা হচ্ছে প্রভাব বলা থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ রাশিয়ার মুক্ত হয়ে আমেরিকাপন্থী অথবা পশ্চিম ইউরোপপন্থী রাষ্ট্র হয়ে যায়। এবং দেখেন যে এরা কিন্তু আপনার আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এটা কিন্তু আপনার রাশিয়া খুব একটা ভালো চোখে দেখে না, এটা একটা বিষয়। ওকে, এখন বাকি থাকলো কে? বেলারুশ এবং ইউক্রেন। এরা যেহেতু জাতিগত দিক থেকে বেশিরভাগ হচ্ছে আপনার রাশিয়ান বা রুশ, সেহেতু এরা কিন্তু ওইদিকে যোগ দেয় নাই, এটা একটা বিষয়। দেখেন আবার এইদিকে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়, সেটা একটু আমরা দেখি। অর্থনৈতিক বিষয়টা কীভাবে? দেখেন যে আমরা জানি যে রাশিয়া পৃথিবীতে অনেক বৃহত্তম একটা রাষ্ট্র, তাই না? দেখেন এটা রাশিয়া একটা বৃহত্তম রাষ্ট্র। এইদিকে জাপান যদি বলি আমি, জাপান এইটুকু ছোটো একটা রাষ্ট্র। এখন বর্তমান পৃথিবীতে কিন্তু সবথেকে বড় ব্যাপারটা হলো অর্থনীতি, তাই না? এখন দেখেন জাপানের অর্থনীতি কিন্তু আপনার প্রায় $4 ট্রিলিয়ন হবে, প্রায় $4 ট্রিলিয়ন বা 5-এর কাছাকাছি হবে ট্রিলিয়ন। ওকে, পৃথিবীতে মোট সম্পত্তির পরিমাণ যদি হয় $96 ট্রিলিয়ন এই 2022 সালে, সেখানে জাপানের একার সম্পত্তি প্রায় $5 ট্রিলিয়ন কাছাকাছি। এটা পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি। ওকে, এখন দেখেন রাশিয়ার থেকে 176 গুণ ছোট হচ্ছে আপনার সাউথ কোরিয়া, এইটুকু হবে ম্যাপে, দেখছেন? এই সাউথ কোরিয়ার জিডিপির আকার হচ্ছে 1.8 সামথিং ট্রিলিয়ন, অর্থাৎ আপনারা খেয়াল করে দেখেন পৃথিবীর মোট সম্পত্তির প্রায় 2% হচ্ছে আপনার সাউথ কোরিয়ায়। কিন্তু এই সাউথ কোরিয়ার জিডিপি পৃথিবীতে 11তম, জাপানের জিডিপির আকার পৃথিবীতে 3য়, আগে তো 2য় ছিল, তাই না? আর রাশিয়ার জিডিপির আকার হচ্ছে পৃথিবীতে 12তম, অর্থাৎ এর জিডিপির আকার 1.63 সামথিং ট্রিলিয়ন হবে। তার মানে দেখেন যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থা এসে কিন্তু রাশিয়া যতই ফালাফালি করুক, যতই তো সামরিক পাওয়ার থাকুক, কিন্তু আসলে কিন্তু পশ্চিম ইউরোপ বা আমেরিকার কাছে তার অর্থনীতি কিছুই না। বিশেষ করে দেখেন এই জার্মানি, ছোট একটা রাষ্ট্র, এর জিডিপির আকারই হবে আপনার প্রায় $4 ট্রিলিয়ন। হিসাব করছেন আপনি, হিউজ। এটা পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি। তার মানে দেখেন এখানে এসে অর্থনীতি একটা বিশাল ফ্যাক্টর। ওকে, এখন রাশিয়া যত বেশি লাভালাভি করুক না কেন, রাশিয়ার কিন্তু খুব বেশি একটা কিছু করতে পারবে না। এর কারণটা হচ্ছে আপনার একটা দেশের যে আপনার এখনকার পৃথিবীতে সবথেকে বড় নিয়ন্ত্রণ হচ্ছে আপনার কি? অর্থনৈতিক নিয়ন্ত্রণ, যেটা কিন্তু রাশিয়ার হাতে ওইভাবে নেই। আচ্ছা যা হোক, এখন আমরা দেখব যে রাশিয়ার সাথে আসলে পশ্চিম ইউরোপের সম্পর্কটা কিভাবে। আচ্ছা দেখেন, আমরা যদি বলি ইউরোপের সবথেকে বৃহত্তম অর্থনৈতিক দেশ হচ্ছে আপনার জার্মানি, এটা সবাই আমরা জানি, তাই না? এটা হচ্ছে জার্মানি। দেখেন এটা হচ্ছে ইউরোপের সবথেকে বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে আপনার জার্মানি। এখন এই জার্মানি কিন্তু আপনারা জানেন যে জার্মানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত দেশগুলোর একটা, যেটা হচ্ছে 2টা বিশ্বযুদ্ধ যাওয়ার পরেও এখন পর্যন্ত অনেক বেশি তার অর্থনীতি চাঙ্গা, তাই না? অর্থাৎ 2টা বিশ্বযুদ্ধে ক্ষতিপূরণ দেওয়ার পরেও জার্মানি পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং ইউরোপের সবথেকে বৃহত্তম অর্থনীতি হচ্ছে জার্মানি।
এবং এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত 3টা দেশের একটা, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, চায়না, তারপর হচ্ছে জাপান, জার্মানি, এরা হচ্ছে পৃথিবীর সবথেকে শিল্পে ডেভেলপড রাষ্ট্র। এবং এটা হচ্ছে ইউরোপের সবথেকে বৃহত্তম শিল্পে ডেভেলপ রাষ্ট্র হচ্ছে কি জার্মানি। এখন দেখেন জার্মানি কিন্তু তার যে শিল্প, এই শিল্পের জন্য ডিপেন্ড করে মূলত রাশিয়ার গ্যাসের উপরে, ঠিক আছে। এবং রাশিয়ার একটা গ্যাস সংস্থার নাম হচ্ছে আপনার গ্যাসপ্রম, মনে রাখবেন, গ্যাস লিখে দেই, গ্যাসপ্রম। এটা কিন্তু ইউরোপের যে গ্যাসের চাহিদা, সেই গ্যাসের চাহিদার 43%, কত পার্সেন্ট, 43% শুধুমাত্র ফিল আপ করে এই গ্যাসপ্রম, বুঝতে পারছেন কিনা। এবং এই যে আপনার সেন্ট পিটার্সবার্গ শহরটা দেখেন আপনার ফিনল্যান্ড সাগরে, এখান থেকে রাশিয়ার গ্যাস লাইন চলে গেছে জার্মানির দিকে, সেটা হচ্ছে এই দেখেন, এটাকে বলা হয় নর্দার্ন স্ট্রিম ট্রু পাইপলাইন। নর্দার্ন স্ট্রিম ট্রু পাইপলাইন, খুবই গুরুত্বপূর্ণ এই নামটা। এটা হচ্ছে বাল্টিক সাগর এবং ফিনল্যান্ড উপসাগর দিয়ে কোথায় গেছে, জার্মানিতে গেছে। নর্দার্ন স্ট্রিম গ্যাস পাইপলাইন 2, এটা হচ্ছে জার্মানিকে শক্তির যোগান দেয় রাশিয়ার গ্যাস, সোজা কথা, অর্থাৎ জার্মানির শিল্প ডিপেন্ড করে রাশিয়ার উপরে, ঠিক আছে। এটা যেমন সত্য, ঠিক তেমনই করে ইউরোপের যেই বাকি গ্যাসগুলো যায় তার প্রায় অর্ধেক গেছে হচ্ছে আপনার ইউক্রেনের উপর দিয়ে। কোথার উপর দিয়ে? ইউক্রেনের উপর দিয়ে। আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ রাশিয়ার যে অর্থনীতি সেটা হচ্ছে আপনার গ্যাস এবং তেল নির্ভর। এই দুইটাই গেছে হচ্ছে আপনার দুইটা জায়গা দিয়ে, একটা হচ্ছে ইউক্রেনের উপর দিয়ে, আরেকটা হচ্ছে আপনার বাল্টিক সাগর দিয়ে জার্মানিতে গেছে। ওকে, সো বুঝতেই পারছেন এই দুইটা জায়গা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে এসে আমেরিকা আসলে কেন এতটা শক্তি দেখাচ্ছে, তাই না? অথবা আমেরিকা এখানে কিভাবে রাশিয়াকে বাধা দিতে পারে সেটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে দেখেন, বুঝতেই পারছেন, যেহেতু 2014 সাল পর্যন্ত ইউক্রেন মোটামুটি রাশিয়ার প্রভাব বলা একটি রাষ্ট্র হিসেবেই ছিল, কিন্তু আমরা জানি যে 2014 সালে এসে ইউক্রেনের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইউক্রেনের দক্ষিণ অংশ, এই যে একটা ভূখণ্ড দেখতে পাচ্ছেন আপনারা, ব্ল্যাক সি এবং আজব সির মাঝখানে একটা ছোটো একটা ভূখণ্ড, কালো করে দেখেন আপনারা, এটার নাম হলো আপনার ক্রিমিয়া। এটার নাম হলো কি? ক্রিমিয়া। ওকে, এই ক্রিমিয়ায় আসলে হচ্ছে আপনার এই ক্রিমিয়া ভূখণ্ডটা রাশিয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ, অথবা রাশিয়া কেন ওটাকে দাবি করে। আচ্ছা, এই ক্রিমিয়া ভূখণ্ড কিন্তু অতীতে আবারও বলি, অতীতে সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ ছিল। কিন্তু আমরা জানি যে সোভিয়েত একটা বিশাল রাষ্ট্র হওয়ার কারণে এটা ছিল একটা সোভিয়েত ইউনিয়ন, বাট প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু আপনার একটা পৃথক সরকার ছিল। যেমন ক্রিমিয়া সরকার, কাজাখস্তান সরকার, বেলারুশ সরকার, এসব দেশে ছিল একজন প্রধানমন্ত্রী প্রত্যেকটা রাষ্ট্রে। ওকে, ঠিক তেমনই করে কিন্তু আপনার এই যখন হচ্ছে আপনার 60-এর দশকে হচ্ছে আপনার 60-এর দশকে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ এটাকে কি করছে, এটাকে করছে যে এই ক্রিমিয়া ভূখণ্ডটা যেহেতু ইউক্রেনের পাশাপাশি, সেহেতু এটা ইউক্রেন একটা যে এখানকার যে অন্যতম একটা সদস্য সোভিয়েত ইউনিয়নের, সো রাশিয়া থেকে এটা প্রশাসনিক সুবিধার জন্য হচ্ছে আপনার দিয়ে দেয় কাকে? ইউক্রেনকে। কে দিয়ে দেয়? 60-এর দশকে নিকিতা ক্রুশ্চেভ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কাকে দেয়? ইউক্রেনকে দেয় হচ্ছে আপনার ক্রিমিয়া। ওকে, কিন্তু আমরা জানি যে ওরা হয়তো ভাবে নাই যে আপনার একদিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে, এটা কেউ ভাবতে পারছে? ভাবতে পারে নাই। এখন দেখেন, যখন হচ্ছে 91-এ যখন হচ্ছে আপনার এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সো ইউক্রেন একটা পৃথক রাষ্ট্র হয়ে গেছে। এখন রাষ্ট্র হলে হচ্ছে আপনার ওই সুবিধা মতে হচ্ছে আপনার ইউক্রেন হয়ে যায়, ক্রিমিয়া হয়ে যায় ইউক্রেনেরই অংশ। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ক্রিমিয়া হয়ে যায় ইউক্রেনের অংশ। ওকে, এখন 2014 সালের দিকে রাশিয়া দেখলো যে এই ক্রিমিয়াটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে রাশিয়ার যে বন্দরগুলো আছে মূলত উত্তর দিকের, পূর্ব দিকের, পশ্চিম দিকের বা সেন্ট পিটার্সবার্গ, সবগুলো হচ্ছে আপনার শীতকালে এসে জমে যায়, কিন্তু এই দিকের বন্দরগুলো মূলত হচ্ছে আপনার শীতকালে জমে না। সেহেতু এই ক্রিমিয়াকে, যেহেতু ক্রিমিয়া কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ, আরও একটা বিষয় আছে, এই ক্রিমিয়ার ঠিক ব্ল্যাক সির অপর প্রান্তে আসলে যে তুরস্ক, এই তুরস্ক কিন্তু অনেক বেশি পাওয়ারফুল রাষ্ট্র আমরা জানি যে, এবং এটা কিন্তু ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তি। অর্থাৎ ন্যাটোর যে সামরিক বাহিনী, তার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী হচ্ছে আপনার কার? সেটা হচ্ছে আপনার এই তুরস্কের। সুতরাং এই যে একদিকে ইউক্রেন, একদিকে তুরস্ক, আর এই কারণে হচ্ছে আপনার এই বন্দরটা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। সো এই ক্রিমিয়া দখল করে 2014 সালে কে? রাশিয়া। এবং সেখানে হচ্ছে আপনার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা নামমাত্র গণভোট নেয়, সেই গণভোটে হচ্ছে আপনার বেশিরভাগ ভোট পড়ে রাশিয়ার দিকে। এবং এখানে একটা যুক্তিও আছে, সেই যুক্তিটা হচ্ছে আপনার ক্রিমিয়ার প্রায় 60% অধিবাসী হচ্ছে আপনার রাশিয়ান অথবা রুশ, বুঝতে পারছেন কিনা। সো রাশিয়া এখানে 50%-এর একটু বেশি ভোট পায়, ভোট পেয়ে হচ্ছে আপনার ক্রিমিয়ার দিকে চলে যায়। সুতরাং পৃথিবীতে শিল্পোন্নত দেশগুলোর জোট আছে, নাম হচ্ছে আপনার G8। এই G8 থেকে হচ্ছে আপনার সেই প্রশ্নে হচ্ছে G8-এর বাকি দেশগুলো অর্থাৎ G7 যারা আছে, এই G7 ভুক্ত রাষ্ট্রগুলো হচ্ছে আপনার রাশিয়াকে বাদ দিয়ে এই G8-কে কী করে মানে আমি আবারও বলি, G7 তখন তো ছিল না, আচ্ছা G8 থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয় এবং বাদ দিয়ে হচ্ছে আপনার এটা হয়ে যায় G7 হয়ে যায়, বুঝতে পারছেন কিনা। অর্থাৎ দ্বন্দ্ব সেখান থেকেও শুরু হয় 14 সাল থেকে। ওকে, আবার দেখেন যে এখন রাশিয়া হচ্ছে এটাকে জোর দখল করে বর্তমানে রাশিয়ার অন্তর্ভুক্ত করে কাকে, ক্রিমিয়াকে, ঠিক আছে। এখান থেকে দ্বন্দ্ব শুরু। ঠিক তার কয়েকদিন পরেই হচ্ছে আপনার ইউক্রেনে সরকার পতন ঘটে রুশপন্থী প্রেসিডেন্টের। সো বুঝতেই পারছেন এরপরে যারা ক্ষমতায় আসছে ইউক্রেনে, সেটা হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার এই দিকের পশ্চিম ইউরোপ সমর্থিত। অর্থাৎ বর্তমান যে সরকার, এই সরকার হচ্ছে আপনার, আচ্ছা বর্তমান যে ইউক্রেনের প্রেসিডেন্ট নাম হচ্ছে আপনার, সেটা হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি। এই ভ্লাদিমির জেলেনস্কি কিন্তু আপনার একজন পশ্চিম ইউরোপপন্থী নেতা, অর্থাৎ সে ফলো করে মস্কোকে না, সে ফলো করে পশ্চিম ইউরোপকে, এবং সে ফলো করে হচ্ছে আমেরিকাকে। অর্থাৎ যিনি প্রেসিডেন্ট জেলেনস্কি, সে কিন্তু আপনার রুশপন্থী না, সে হচ্ছে একজন পশ্চিমাপন্থী। সো বুঝতেই পারছেন এখন 14 সালের পরে আস্তে আস্তে করে হচ্ছে ইউক্রেনের সাথে ন্যাটোর ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার রাশিয়া এখানে একটা ঝুঁকি হিসেবে দেখলো। সেটা হচ্ছে রাশিয়ার যে অর্থনীতি, সেটা তো খুব বেশি বড় না। আমি আবারও বলি, রাশিয়া বৃহত্তম রাষ্ট্র হওয়ার পরেও এটা পৃথিবীর 12তম অর্থনীতি। ওকে, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এর অর্থনীতির আকার প্রায় 15 গুণ বড় হবে, চীনের অর্থনীতি এর থেকে প্রায় 10 গুণ বড় হবে। সো বুঝতেই পারছেন এখানে রাশিয়ার যেই অর্থনীতি দাঁড়ায় আছে $1.61 ট্রিলিয়ন, সেটা কিন্তু মূলত হচ্ছে আপনার গ্যাস নির্ভর এবং তেল নির্ভর, এবং সেটা যায় হচ্ছে দু দেশের উপর দিয়ে, একটা হচ্ছে আপনার এই যে বাল্টিক সাগরের উপর দিয়ে, আর একটা যায় হচ্ছে আপনার ইউক্রেনের উপর দিয়ে। সো বুঝতেই পারছেন এই দুইটা অঞ্চল দিয়ে হচ্ছে রাশিয়ার গ্যাস মূলত পশ্চিম ইউরোপ অথবা পূর্ব ইউরোপে রপ্তানি হয়। এখন যদি এই দুইটা রাষ্ট্র, যেহেতু এখানে আপনাকে বুঝতে হবে বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলো অলরেডি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অথবা ন্যাটোর কবজায় অথবা ইউরোপীয় ইউনিয়নের কবজায়, ন্যাটো মানেই ইউরোপীয় ইউনিয়ন, বুঝতে হবে। ওকে, আবার ইউক্রেন যদি রাশিয়ার সবথেকে ঘনিষ্ঠ মিত্র, যাকে লিটল রাশিয়া বলা হয় আরেক নামে, সে রাষ্ট্র যদি হচ্ছে আপনার এই ন্যাটোতে যোগ দেয়, তাহলে কিন্তু সবথেকে বেশি ঝুঁকিতে থাকবে হচ্ছে কি রাশিয়া। এবং আপনারা জানেন যে রাশিয়া গত 500 বছরে যতবার আক্রান্ত হয়েছে, তার বেশিরভাগ আক্রান্ত হয়েছে মূলত হচ্ছে আপনার এই পশ্চিম ইউরোপ দিয়ে। ওকে, এবং সেই পশ্চিম ইউরোপ দিয়ে আক্রান্ত হলে তার মানে রাশিয়া কিন্তু এটাকে খুব ঝুঁকি হিসেবে দেখে যে পশ্চিম ইউরোপের সকল রাষ্ট্র অথবা পূর্ব ইউরোপের সকল রাষ্ট্র আস্তে আস্তে করে হচ্ছে আপনার ন্যাটো জোটে যোগ দিয়েছে। এখন আমরা দেখব ন্যাটোর সদস্য কারা, দেখেন খেয়াল করে। প্রায় ইউরোপের এদিকে সবাই ন্যাটো সদস্য। একটা হচ্ছে আপনার বাল্টিক সাগরের 3টা রাষ্ট্র, এইদিকে আসলে নরওয়ে, এইদিকে আসলে ডেনমার্ক। দেখেন রাশিয়াকে ঢুকতে হবে, বেরোতে হবে ডেনমার্কের পাশ দিয়ে অথবা নরওয়ের পাশ দিয়ে, তাই না? এইদিকে দেখেন খেয়াল, এইদিকে নরওয়ে, এইদিকে ডেনমার্ক। তার মানে রাশিয়ার সমুদ্র বন্দর ইচ্ছা করলেই কিন্তু আপনার এইদিকে নরওয়ে এবং ডেনমার্ক বন্ধ করে দিতে পারে, তাই না? আবার দেখেন দক্ষিণ দিকে আসলে তুরস্ক একাই, কারণ এইদিকে হচ্ছে আপনার তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম মানে হচ্ছে সামরিক বাহিনীর উপস্থিতি হচ্ছে কার, তুরস্কের। অর্থাৎ আমেরিকার পরেই হচ্ছে বেশি সামরিক দেয় হচ্ছে কি তুরস্ক, মানে হচ্ছে ন্যাটোকে হেল্প করে। আচ্ছা, এখন তুরস্ক এই দিকে যে বন্দরগুলো রাশিয়া, সেটা যদি ইউজ করতে হয়, সেটা অবশ্যই ইউজ করতে হবে কী দিয়ে, সেটা হচ্ছে আপনার বসফরাস প্রণালী দিয়ে। এই বসফরাস প্রণালী পুরোটাই হচ্ছে আপনার কার বলেন তো? এটি হচ্ছে তুরস্কর। আর ওটা ঝুঁকি হচ্ছে বসফরাস প্রণালী যদিও বর্তমানে আন্তর্জাতিকরণ, কিন্তু হয়তোবা 2023 সালে এসে এটাকে কিন্তু তুরস্ক কিন্তু এটাকে জাতীয়করণ করতে পারে। অর্থাৎ জাতীয়করণ করলে কিন্তু এটাকে ইউজ করতে হলে অবশ্যই তুর্কির অনুমতি লাগবে। এখন তুর্কি একটি কেমন রাষ্ট্র? এটা হচ্ছে অবশ্যই একটি ন্যাটো রাষ্ট্র, এবং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী হচ্ছে আপনার কার, তুরস্কের। সো বুঝতেই পারছেন এখানে এসে রাশিয়া কিন্তু এখানে দমে যেতে বাধ্য। সো এই দিকের রাষ্ট্রগুলো দেখেন আস্তে আস্তে করে তুরস্ক ওর বিরোধী, তাই না? ন্যাটো সদস্য, গ্রিস সদস্য, বুলগেরিয়া সদস্য, রোমানিয়া সদস্য, ফ্রান্স সদস্য, চেক সদস্য, পোল্যান্ড সদস্য, জার্মানি সদস্য, ইউকে সদস্য, নেদারল্যান্ড সদস্য,
বেলজিয়াম, ডেনমার্ক এবং হচ্ছে বাল্টিক সাগর তীরগুলো এবং নরওয়ে সদস্য। তার মানে চারদিক থেকে হচ্ছে রাশিয়াকে ঘিরে ধরতেছে কে আস্তে আস্তে করে ন্যাটো এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সো বুঝতেই পারছেন এটাকে রাশিয়া একটা বিশাল হুমকি হিসেবে দেখে এবং রাশিয়া এই মুহূর্তে মূলত কোনো ধরনের যুদ্ধ চায় ব্যাপারটা এরকম না। রাশিয়া কিন্তু এখন রাশিয়ার সাথে এই মুহূর্তে যদি বলেন কোন দেশটি আসে একেবারে ঘনিষ্ঠভাবে, সেটি হচ্ছে আপনার বেলারুশ। ওই যে আমি আগেই বলছি রাশিয়া যদি রাশিয়া হয় তাহলে বেলারুশ হবে হোয়াইট রাশিয়া। সো বেলারুশে কিন্তু আপনার সামরিক সমাবেশ ঘটিয়েছে কে? রাশিয়া। এবং ইউক্রেন এবং বেলারুশ সীমান্তে হচ্ছে আপনার রাশিয়া প্রায় 1,00,000 সৈন্য রেখে দিচ্ছে এই মুহূর্তে, যাতে কোনোভাবেই যেন রাশিয়া ইউক্রেন যদি কোনোভাবে ইউক্রেন যদি কোনোভাবে ন্যাটোতে যোগ দেয় তাহলে হচ্ছে আপনার এই রাশিয়া এটাকে আক্রমণ করবে, ঠিক আছে। অন্যদিকে ন্যাটোভুক্ত সকল রাষ্ট্রগুলো হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র সহ আর কি সকল রাষ্ট্রগুলো কিন্তু আপনার এই মুহূর্তে রাশিয়াকে প্রতিহত করার জন্য এই দিকে হচ্ছে আপনার এক ধরনের সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এবং দেখেন যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে অনেক সৈন্য এই অঞ্চলে নিয়ে আসছে। সো এটা নিয়ে হচ্ছে আপনার পৃথিবী গত 90-এর দশকের পরে অর্থাৎ যখন হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়, এই বিলুপ্ত হওয়ার পরে হয়তো ইউরোপের সবথেকে বড় এবং উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আপনার এই ইউক্রেন সংকট, যেটা পুরো ইউরোপ জড়িয়ে পড়তেছে এই ইউক্রেন সংকটে, ঠিক আছে। যেখানে শুধুমাত্র রাশিয়া সবথেকে ঘনিষ্ঠভাবে পাচ্ছে শুধুমাত্র বেলারুশকে, কিন্তু বেলারুশ কিন্তু খুব বেশি একটা পাওয়ারফুল রাষ্ট্র না। শুধুমাত্র কৌশলগত দিকে গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার এবং ইউক্রেনের পাশে হওয়ার কারণে গুরুত্বপূর্ণ, বাট এটা কিন্তু খুব পাওয়ারফুল রাষ্ট্র না, বুঝতে হবে কে? বেলারুশ। সো এখানে যদি কোনোভাবে রাশিয়া যদি কোনোভাবে ইউক্রেনকে আক্রমণ করে তাহলে রাশিয়ার যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে এই দিকের তার গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন কিনা? কারণ হচ্ছে এইদিকে যে বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরে কিন্তু আপনার সবাই ন্যাটো সদস্য। সো এই বাল্টিক সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যে কোনোভাবেই যদি আক্রমণ করে তাহলে কিন্তু এই দিকের এই নর্দার্ন স্ট্রিম 2 গ্যাস লাইন বন্ধ করে দেবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, এখন দেখেন জার্মানির ব্যাপারটা কি। এত ঘটনা সবাই কিন্তু আপনার মোটামুটি ইউকে অলরেডি হচ্ছে আপনার ইউকে, ডেনমার্ক, তারপর হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড, ফ্রান্স, এরা কিন্তু মোটামুটি হচ্ছে আপনার ইয়ার দিকে আর সৈন্য পাঠাইছে এইদিকে, তাই না, এই বাল্টিক অঞ্চলে। বাট এখানে কিন্তু জার্মানি নীরব। এই জার্মানি নীরব থাকার একটা বড় কারণ হচ্ছে আপনার তার গ্যাস। এখন অনেকে মনে করে যে ভ্লাদিমির পুতিন হয়তো এই গ্যাসকে ব্যবহার করে এই গেমটা খেলবে, বাট এর থেকে বড় কথা হচ্ছে আপনার এই গ্যাস দিয়ে খুব বেশি কিছু হবে না, কারণ হচ্ছে আপনার রাশিয়ার অর্থনীতি দাঁড়ায় আছে শুধু গ্যাসের উপরে। এখন গ্যাস বন্ধ করে দিলে কিন্তু রাশিয়া নিজেই হচ্ছে আপনার একেবারে থমকে যাবে তার অর্থনীতি, তাই না। আবার অন্যদিকে হচ্ছে আপনার এদের কিন্তু আপনার মোটামুটি বিকল্প জ্বালানিও আছে, ইচ্ছা করলে মধ্যপ্রাচ্য থেকে আর গ্যাস কিন্তু এরা আনতে পারবে, তাই না। সুতরাং এই অংশটায় মনে হচ্ছে যে আপনার হয়তো বা রাশিয়া শুধুমাত্র হুমকি ধামকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং আরোটা রাশিয়ার সবচেয়ে বড় ভয় আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই পশ্চিম ইউরোপের দেশগুলোর সাথে হচ্ছে রাশিয়ার বেশি বাণিজ্য, তাই না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের সাথে। সো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলো যদি আপনার রাশিয়ার উপরে কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা কিন্তু রাশিয়ার জন্য সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ হবে। কেন ঝুঁকিপূর্ণ হবে? কারণ হচ্ছে আপনার রাশিয়ার অর্থনীতি খুব বেশি বড় না। সো রাশিয়া এখানে অর্থনীতি ভেঙে পড়তে পারে। সো আমার মনে হচ্ছে যে রাশিয়া এই মুহূর্তে হুমকি ধামকির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই দিকের রাষ্ট্রগুলা, এইখানে তো আপনার 2-3টা বৃহত্তম রাষ্ট্র আছে, এদের কথা বলতেই হবে। এটা একটা হচ্ছে আপনার চীন। আচ্ছা, চীনের সমস্যাটা কোথায়? আচ্ছা, চীন কিন্তু সরাসরি কোনো সংঘাতে লিপ্ত হয় না। আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে চীনের লক্ষ্যই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, শুধুমাত্র হুমকি ধামকির মধ্যেই সীমাবদ্ধ। আবার চীন যতটা রাশিয়ার উপর ডিপেন্ড, রাশিয়া তার থেকে বেশি চীনের উপর ডিপেন্ড করে। ওকে, আবার চীন কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের উপর সবথেকে বেশি ডিপেন্ড করে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতি সবথেকে ডিপেন্ড করে। অর্থাৎ এদের যে অর্থনীতি, এটা কিন্তু আপনার মূলত বেশিরভাগ আসে হচ্ছে আপনার যে রপ্তানিটা করে, সে রপ্তানি করে কোথায়? ইউরোপীয় ইউনিয়নে, তারপর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সে বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনার যুক্তরাষ্ট্র এটাকে কিন্তু এটার উপরে কিন্তু আপনার যে কোনো ধরনের মানে করতে পারবে। সো ইউরোপীয় ইউনিয়নে কিন্তু আপনার এই চীনের বাণিজ্য বন্ধ হয়ে যাবে বা সীমিত হয়ে পড়বে। সেই কারণে কিন্তু আপনার চীন এখানে এসে খোলাখুলিভাবে কোনো পক্ষ এভাবে নেয়নি, ঠিক আছে, একটু ঘুমন্ত অবস্থায় আছে। আচ্ছা, এবার আসি এইদিকে যে রাষ্ট্রটা আছে নাম হচ্ছে আপনার উত্তর কোরিয়া।
এখন উত্তর কোরিয়া যদিও আপনার রাশিয়াপন্থী একটি রাষ্ট্র, বাট উত্তর কোরিয়া সেই ধরনের সামরিক শক্তি থাকলেও এটা কিন্তু ওই ধরনের কিন্তু আপনার অর্থনৈতিক শক্তিতে একেবারে নাজুক অবস্থা, যেটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ অর্থনীতিও নেই উত্তর কোরিয়া। সো বুঝতেই পারছেন। এখন আসি আমরা দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া এবং জাপান, আমরা সবাই জানি যে দক্ষিণ কোরিয়া এবং জাপান বিশ্বযুদ্ধের পরে এসে পুরোপুরি আমেরিকাপন্থী একটি রাষ্ট্র, অর্থাৎ আমেরিকা যা বলবে এরা সেই দিকে থাকবে। জাপান আমেরিকার এই মুহূর্তে 4-5টা ঘনিষ্ঠ মিত্রর একটা, ওকে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখে হচ্ছে আপনার ইন্ডিয়ার চোখে এশিয়া দেখে, ওকে। এবং এই ইন্ডিয়ার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র নাম হচ্ছে আপনার জাপান। সো বুঝতেই পারছেন জাপান কিন্তু এখানে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্র সবসময়। এবং আপনারা জানেন যে জাপানের সাথে রাশিয়ার একটা বড় যুদ্ধ হয়, যেখানে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে। তার নাম হচ্ছে আপনার কি, এটি হচ্ছে একটা রুশ জাপান যুদ্ধ। সো জাপান রাশিয়া এটা কিন্তু আগে থেকেই প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে আপনারা জানেন যে এই অঞ্চলে সাম্রাজ্যবাদ বিস্তার করে রাশিয়া যখন হচ্ছে আপনার এই দূর প্রাচ্যে যখন হচ্ছে সাম্রাজ্য বিস্তার করতে চায়, ওকে, গত শতকের প্রথম দিকে, তখন কিন্তু আপনার এখানে বাধা প্রদান করে কে, জাপান। এবং সেই যুদ্ধে কিন্তু জাপানের কাছে কিন্তু শোচনীয়ভাবে হেরে যায় কে, রাশিয়া। সো বুঝতেই পারছেন জাপান এবং সাউথ কোরিয়া এটা অবশ্যই এই রাশিয়ার বিরুদ্ধে আচরণ করে একটি রাষ্ট্র, ওকে। এবার একটু আসি আমরা রাশিয়ার আরেকটি ঘনিষ্ঠ রাষ্ট্রের নাম হচ্ছে আপনার কাজাখস্তান। আমরা জানেন যে এই মুহূর্তে হচ্ছে আপনার রাশিয়ার ভ্লাদিমির পুতিনের যে মিত্র যেই সরকার ছিল সেই সরকারের পতন অলরেডি হয়ে গেছে, কোথায়, কাজাখস্তানে। সো বুঝতেই পারছেন এই যে পতন ঘটলো কাজাখস্তানে, সেটাতে কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটো বাহিনীর হয়তো বা পরোক্ষ কোনো ভূমিকা থাকতে পারে। সো বুঝতেই পারছেন কাজাখস্তানেও কিন্তু খুব বেশি একটা সাহায্য পাবে না। কে পাবে না, এটা হচ্ছে রাশিয়া। সো রাশিয়া যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোকে সাথে পাবে না খুব বেশি একটা, সেহেতু রাশিয়া এখানে হুমকি ধামকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সো বুঝতেই পারছেন। এখন এই যে আপনার রাশিয়া অথবা হচ্ছে আপনার ইউক্রেন যে সংকট, সেই সংকটে কিন্তু আপনার হয়তোবা যুদ্ধের দিকে নাও যেতে পারে। তবে যুদ্ধের মধ্যে না গেলেও বিশ্ব কিন্তু আবারও সেই 1962-র পরে যেই কিউবান মিসাইল সংকট, এই কিউবান মিসাইল সংকটে যেভাবে করে পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছিলো, ঠিক তেমনই করে কিন্তু আপনার পৃথিবী আবারও 2টা শিবিরে বিভক্ত হয়ে গেছে। সেটা হচ্ছে আপনার রাশিয়া এবং হচ্ছে আপনার রাশিয়া ভার্সেস ন্যাটো সংকট। সো বুঝতেই পারছেন এই মুহূর্তে যেটা হতে পারে সেটা হয়তোবা কোনো সমঝোতা হতে পারে, ঠিক আছে। জার্মানি চুপ আছে, হয়তো এমনও হতে পারে জার্মানি বা কোনো বৃহৎ শক্তি এগিয়ে আসবে যাতে করে যুদ্ধের দিকে আর না যায়। তবে যুদ্ধ না হলেও যুদ্ধের ভাব এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা যারা যুক্ত আছি এই মুহূর্তে, আপনারা যারা প্রিলিমিনারি অথবা হচ্ছে লিখিত কোর্স করতে চান তারা আমার ক্লাসগুলো দেখতে পারেন। আমার আরও ভিডিও ক্লাস আছে, শুধু একটা ক্লাস দিয়ে তো জাজ হবে না, আপনারা আরও কিছু ক্লাস আছে, এগুলো আপনারা দেখতে পারেন। সেই ক্লাসগুলোর লিঙ্ক আপনারা এই গ্রুপেই পাবেন। আপনারা দেখেন আপনার পরস্পর কয়েকটি ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখতে পারেন। যারা হচ্ছে প্রিলিমিনারি ভর্তি হবেন এই মুহূর্তে, সেই প্রিলিমিনারি ছাড় আছে কিন্তু আপনারা জানেন। এতদিন আমরা 2000 টাকার কোর্স করাইছি, বাট এই মুহূর্তে আপনার ভর্তি হলে আমরা কিছুটা কম রাখবো, তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আর প্রিলিমিনারি এবং লিখিত ভর্তি হলে আমাদের কিন্তু বই ফ্রি আছে, ঠিক আছে। সেইগুলোর বিস্তারিত আমরা কমেন্টে দিচ্ছি, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আর আমরা রেগুলার পরীক্ষা নিয়ে থাকি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের আপনি আগামী প্রিলিমিনারি পর্যন্ত যতগুলো দিন আছে, আপনি প্রায় প্রত্যেক দিন আমাদের পাবলিক এবং প্রাইভেট গ্রুপে একটা একটা করে পরীক্ষা পাবেন। সুতরাং আমাদের প্র্যাকটিস একটা বড় ব্যাপার। এই প্র্যাকটিসের জন্য এই কোর্সের আপনার বিকল্প নেই। তো যারা ভর্তি হবেন তারা কমেন্টে আপনারা নক দিতে পারেন, অথবা হচ্ছে আপনারা আমাকে করতে পারেন, ইনবক্স করতে পারেন, ওকে। আর ফোন নম্বর দেওয়া আছে, আপনার ফোন নম্বর থেকেই করতে পারবেন। তো আমরা আজকে খুব বেশি সময় নিব না। আজকে অঘোষিত ক্লাস ছিল, কেউ জানেন না, হয়তো হঠাৎ করে আমি ক্লাসে আসলাম। তো আজকে আমি আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করব। ক্রিমিয়া সংকট, সেটা হচ্ছে আপনার ইউক্রেন সংকট সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর এগুলো হচ্ছে আপনার বিভিন্ন পত্রিকায় যে লেখাগুলো আছে সেগুলো থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো
তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল কথা বলতে ভুলে গেছি, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল। আপনারা যারা পরীক্ষা দিতে চান অথবা কোনো কোর্সে ভর্তি হবেনই না, তারা কিন্তু আপনার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালটা নিয়েও পড়তে পারেন, এতে আপনারা হেল্প হবে। এবং আপনারা এখান থেকে বইটা কিনলে আমরা প্রায় অনেকগুলো পরীক্ষা ফ্রি নেব, প্রায় 100-র কাছাকাছি পরীক্ষা হবে। সো প্রত্যেক দিন কোয়ালিটি প্রশ্নে পরীক্ষা দিতে আপনারা এই গ্রুপে যুক্ত হন। আর যারা অন্য গ্রুপ থেকে দেখতেছেন আমার এই ক্লাসটি, তারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আমার আইডিটা ফলো দিয়ে রাখুন, যাতে করে আমি ফ্রি ক্লাস নিলে আপনারা সাথে সাথে পাবেন, এবং আমি পরীক্ষার প্রশ্ন দিলে আপনারা নোটিফিকেশন পাবেন। এবং হচ্ছে আপনারা আমার গ্রুপটা যুক্ত হয়ে যান, সেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। আপনারা দেখেন এটা ফেসবুক পেজ এবং গ্রুপ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। এই তো আপনারা বইটা কিনুন বেশি বেশি, এবং হচ্ছে আপনার এই ক্লাসগুলো শেয়ার দিয়ে রাখুন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।